বিসমিল্লাহির রহমানির রহিম। একজন ছাত্রের জন্য অনেক জরুরি একটা বিষয় হলো দরসে বসে তার উস্তাদ থেকে ইলমে দ্বীন হাসিল করা। বলতে পারেন মাদ্রাসার এই যে সিস্টেমটা, এটার একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো যে ছাত্ররা দরসের মধ্যে বসে উস্তাদ থেকে ইলম শিখবে। কিন্তু শুধুমাত্র এটাই কিন্তু একজন ছাত্রের শেষ কথা না। একজন ছাত্রের জন্য উস্তাদের সাথে ব্যক্তিগত ইলমি এবং সম্পর্ক রেখে তার থেকে অনেক বেশি ইস্তিফাদা করা, এটাও কিন্তু একজন ছাত্রের জন্য অনেক বড় একটা জরুরি বিষয়। ছাত্ররা তো এখন মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে, মাদ্রাসার বিল্ডিংয়ের সাথে সম্পর্ক রাখে, কিন্তু ছাত্ররা তো উস্তাদের সাথে সম্পর্ক রাখে না। এটা উচিত না। তো বলতে পারেন যে একজন শায়েখের সাথে, একজন উস্তাদের সাথে একজন ছাত্রের যেই একটা সম্পর্ক, একটা যোগাযোগ, একটা সুসম্পর্ক তৈরি হয় কিন্তু দর্সের মাধ্যমে। কিসের মাধ্যমে? দর্সের মাধ্যমে। কারণ প্রথম একজন ছাত্র আসলেই কিন্তু সেই উস্তাদ তাকে অনেক বেশি আপন করে নেবে না। একজন ছাত্রকে কিন্তু উস্তাদের আপন হতে গেলে অনেক কষ্ট করতে হয়, তার মেহনত দেখাতে হয়, কাজ দেখাতে হয়, তার আদব আখলাক দেখাতে হয়, নানান বিষয় কিন্তু লাগে। হ্যাঁ, উস্তাদের একটা সাধারণ নেক নজর, একটা সহমর্মিতা, এটা তো সবার প্রতিই থাকবে। এটা তো সবার প্রতিই থাকবে, কিন্তু বিশেষ যে নজর, এটা কিন্তু উস্তাদের কাছ থেকে একেবারেই এমনিতেই কিন্তু পাওয়া যায় না। বেয়াদবি করে বা দর্সে পড়া ভালোভাবে না পেরে, দর্সের মধ্যে যদি উস্তাদের সাথে আপনার কমিউনিকেশন ভালো না হয়, তাহলে কিন্তু সেই খাস নজর এটা সহজে পাওয়া যায় না। বোঝা গেছে? এই জন্য একজন ছাত্রের জন্য দর্সে অংশগ্রহণ করা এবং দর্সের মধ্যে কমিউনিকেশন কিভাবে ভালো হয় সে সম্পর্কে আমাদের আলোচনা। তো একটা আলোচনার মধ্যেই মোটামুটি কিছু জরুরি বিষয় আলোচ করার চেষ্টা করব। তবে যেহেতু কোনো একটা মুহাজারা, সেটা আসলে শুরু থেকে শেষ এটা বলা যায় না, সেই হিসাবে এটা প্রথম পর্ব। কারণ এমন হতে পারে যে সামনে আরও বেশ অনেকগুলো পয়েন্ট আমাদের সামনে আসবে, সেগুলো নিয়ে আলোচনার প্রয়োজন হবে। তখন এটা এই পর্বের দ্বিতীয় পর্ব হতে পারে, সেটা এমনও হতে পারে আগামী বছর এটা দ্বিতীয় পর্ব হতে পারে। তবে আজকে যে বিষয়গুলো আলোচ করব, আশা করি এই বিষয়গুলো যদি আপনারা অনুসরণ করেন, তো দর্সের বসাটা আপনাদের জন্য অনেক ফায়দাজনক হবে। এমনকি আপনারা তো জেনেছেন যে আপনাদের নিয়ে আরও অনেক মুহাজারা ইত্যাদি করার ইচ্ছা আমাদের আছে। তো সেই সব বিষয়গুলো খুব ভালোভাবে আমরা দিতে পারবো। এবং আমি তো বললাম যে একটা মজলিসের একটা প্রধান শক্তি হলো কিন্তু শ্রোতা। তো দর্সের মধ্যে ছাত্ররা কিন্তু শ্রোতা। এই জন্য এনার্জি যেমন বক্তা থেকে শ্রোতার দিকে যায়, অনুরূপভাবে কিন্তু শ্রোতা থেকেও কিন্তু বক্তার দিকে এনার্জি আসে। ছাত্ররা যদি ক্লাসের মধ্যে অত্যন্ত প্রফুল্ল থাকে, তার চেহারাটা যদি এমন থাকে যে উস্তাদ বুঝতেছেন যে ওনার কথাগুলো ছাত্ররা গ্রহণ করতেছে, ইকো কমাই দেন, তার কথাগুলো ছাত্ররা গ্রহণ করতেছে এবং উপকৃত হচ্ছে, সে ছাত্ররা এরা কিভাবে বোঝাবে? চেহারার মাধ্যমে বোঝাবে, তার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সে বোঝাবে। তো এইরকম যদি হয়, তাহলে কিন্তু ওই উস্তাদ একেবারেই তার মনের মধ্যে কি আছে সম্পূর্ণটা কিন্তু উজাড় করে দিবেন ছাত্রদের জন্য। তো এইটা একজন ছাত্রের অনেক বড় প্রাপ্তি কিনা। এই জন্য দর্সের মধ্যে ছাত্র তারা কিন্তু শ্রোতা। এই জন্য ছাত্রদেরকে ভালো শ্রোতা হওয়া উচিত। ভালো শ্রোতা হওয়ার জন্য মনোযোগ লাগবে না, অত্যন্ত মনোযোগ ধরে রাখা, পুরা দর্সের মধ্যে মনোযোগটা খুব ভালোভাবে ধরে রাখতে হবে। উস্তাদের দিকে আই কন্ট্যাক্ট করা, অর্থাৎ শুধু এরকম না যে নিচের দিকে তাকিয়ে আছেন, অনেক ছাত্র এরকম করে না। উস্তাদের দিকে তাকানো,
নেক দৃষ্টিতে তাকানো, এরকম না যে খুব ঝাঁঝালো দৃষ্টিতে তাকাবেন বা চেহারা অত্যন্ত বিমর্ষ বা একেবারে চেহারা ভারী করে রাখবেন, এরকম না। বরং চেহারা খুব ভালো প্রাণবন্ত রাখবেন। চেহারাগুলো এমন রাখবেন যে চেহারাগুলো দেখলে আরও কথা বলতে মনে চায়। ধরেন একটা আলোচনার জন্য বসা হয়েছিল, কিন্তু চেহারাগুলো যদি এমন প্রফুল্ল এবং এমন হয় যে ওই চেহারাগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে ওনার এই কথা বলাটা কাজে লাগতেছে, এই কথা বলাটা বৃথা যাচ্ছে না, তাহলে কিন্তু উনি একটা জায়গায় 2টা আলোচনা 3টা আলোচনা উনি করবেন। তো যত বেশি কথা বলা হবে, বলেন তো এটা ছাত্রদের জন্য ফায়দা আর ফায়দা কিনা? এবং আমি আপনাদেরকে যে বিষয়গুলো বলতেছি, আপনারা শিক্ষা জীবনের একেবারে শেষের দিকে আছেন, তো এই শিক্ষাগুলো কিন্তু আপনারা আপনাদের ছাত্রদের কাছেও পৌঁছাতে পারবেন। এই জন্য মনোযোগ দিয়ে শোনা উচিত কিনা? কারণ আপনার ছাত্ররাও যদি ওই রকম ভালো শ্রোতা হয়, আপনার কথাগুলো তারা নিজেদের একেবারে জীবন গঠনের জন্য, তাদের ইলমি জিন্দেগি গঠনের জন্য যদি তারা ধারণ করে, বলেন তো আপনার কথা বলতে ভালো লাগবে নাকি খারাপ লাগবে? আপনি ঘন্টাকে ঘন্টা আপনি ক্লাস করাবেন, আপনার কোনো ক্লান্তি আসবে না। কিন্তু দেখেন, যদি ভালো শ্রোতা আপনি না পান, ভালো এরকম আগ্রহী ছাত্র যদি না পান, তাহলে আপনি 5 মিনিট কথা বলতে আপনার কষ্ট হবে। এটা কিন্তু অনেক বড় একটা জিনিস। এই জন্য আমাদের দর্শের পুরো যে পরিবেশটা, সেটা সুন্দর রাখার জন্য আমাদের একটা বড় করণীয় হলো যে আমাদের ভালো শ্রোতা হওয়া। ভালো শ্রোতা সেই যে একেবারে কান লাগিয়ে, যেটাকে কি বলা হয়, কান লাগিয়ে শ্রোতার কথা শুনছে। শুধু বাহ্যিক কান না, এই কান এবং দিলের কান, উভয় কান খোলা রেখে অত্যন্ত মনোযোগ সহকারে তার কথা শুনতেছে, বক্তার দিকে তাকাচ্ছে, মাঝে 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 নোট করতেছে। এই যে নোট করা, যখন বক্তা দেখবে যে না আপনি নোট করতেছেন, তখন কিন্তু তার দিলের মধ্যে একটা অবস্থা তৈরি হবে যে না, তার এই এলেমগুলো, তার এই বলা কথাগুলো এটা নোট করা হচ্ছে। এটা নোট মানে কি, যেটা যুগ যুগ ধরে থেকে যাবে, এটা আর হারাবে না। দেখেন, এখানে আমি এই বিষয়গুলো আপনাদেরকে বলছি, এটা আমার ক্ষেত্রেই শুধু করবেন বিষয়টা এরকম না, আপনারা যে কোনো মজলিসে এটা করবেন। এবং আপনারা তালিমি জিন্দিগির একেবারেই, তালিমি জিন্দিগি তো শেষ না, বাকি প্রথাগত যে তালিমি জিন্দিগি, এইটার শেষের দিকে এসে এই কথাগুলো আপনারা শুনছেন। বেশি ভালো হতো যদি একেবারেই আপনাদের প্রথাগত তালিমি জিন্দিগির শুরুতে যদি কথাগুলো আপনারা জানতে পারতেন। তো মনোযোগ, কি বললাম, মনোযোগ ধরে রাখা, শ্রোতা বক্তার দিকে আই কন্ট্যাক্ট করা, এরপরে আপনার বক্তার সাথে আপনার অবস্থাও পরিবর্তন করা। ধরেন বক্তা খুব একটা হাসির কথা বলল, কিন্তু আপনি একেবারেই মুখ ভার করে আছেন, বলেন তো এটা কি মিল হলো? তো শ্রোতার সাথে আপনার এই বক্তার সাথে আপনার জন্য একটা মিল থাকে। শ্রোতা খুব দুঃখের একটা কথা বললে আপনি হেসে দিলেন, এটা কিন্তু ঠিক না। দেখা যাচ্ছে উস্তাদ কখনো ছাত্রদেরকে বকা দিচ্ছে, বিভিন্ন কারণে শাসন করতেছে, তো ওই সময় হেসে দিলেন। দেখেন, ওই সময় হাসা পুরা ওই মজলিসের ভাব গাম্ভীর্যটাই পুরা নষ্ট হয়ে যায়। না, ওই সময় কোনো হাসি না। ওই সময় আপনার চেহারার মধ্যে, কপালের মধ্যে একটু ভাঁজ পড়বে, আপনি একটু পেরেশান হবেন, আপনার দেখলেই মনে হবে যে না, আপনি আসলে অনুশোচনায় ভুগতেছেন, আপনার মধ্যে অনুশোচনা জাগ্রত হয়েছে। বক্তা যদি কোনো দুঃখের কথা বলে, আপনি একটু মনের মধ্যে একটু দুঃখ ভাব নিয়ে আসা চেহারার মধ্যে। কিন্তু বক্তা আপনার খুব হাসি খুশির কোনো কথা বলছে, সেখানে একটু হাসা উচিত, কিন্তু আপনি কি করলেন, সেখানে আপনি একদম কপাল ভাঁজ করে পুরা মুখ বিমর্ষ করে রেখে দিছেন। না, এইটা উচিত না। এবং আরেকটা বড় বিষয় হলো যে বক্তা যদি কোনো কথা বলে, আপনি যদি বুঝে থাকেন, তো একটু মাথা নাড়িয়ে আপনি একটু বলেন হ্যাঁ আমি বুঝেছি। এটা কিন্তু জরুরি বিষয়। এইটা দেখবেন অভ্যাস হয়ে গেলে আলাদা এরকম করে নাড়ানোর দরকার নেই, এমনিই নড়বে। আপনি যদি চুপচাপ বসে থাকেন, আপনার কাছে একটা বিব্রতকর অবস্থা তৈরি হবে যে না আমি বুঝতেছি, তারপরে আমি চুপচাপ বসে থাকি কিভাবে। তো দেখা যাচ্ছে আপনি একটা কথা বুঝেছেন, তারপরে
এরকম করে তাকিয়েছেন, বলেন তো বক্তার কাছে অত্যন্ত এর থেকে অস্বস্তিকর আর কোনো বিষয় নাই। হ্যাঁ, এবং আপনি যদি না বুঝে থাকেন তাহলে এমনভাবে তাকান যে না আসলে আপনার চেহারার মধ্যে একটা প্রশ্নবোধক চিহ্ন দেখা যাবে যে না আপনি আসলে বুঝেননি। অনেক সময় কিন্তু বক্তা একটা কথা কয়েকবার বলে। কেন বলে? কারণ উনি শ্রোতার দিকে তাকাচ্ছেন, কিন্তু শ্রোতার দেখলে মনে হচ্ছে উনি বুঝেছে হয়তো শ্রোতা, কিন্তু সেটা সে সম্মতি জ্ঞাপন করছে না, যার ফলে বক্তার মনে হয় যে না সে তো বুঝেনি, এই জন্য ওই কথা উনি আবার রিপিট করে। তো এইভাবে বক্তাকে বিব্রত করা বা উস্তাদকে বিব্রত করা এটা কিন্তু কোনোভাবেই উচিত না। এই জন্য বুঝে থাকলে একটু সম্মতি জ্ঞাপন করা, হ্যাঁ আমি বুঝেছি। আর যদি না বুঝে থাকেন তাহলে এমন কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকবেন যে উস্তাদের মনে হবে যে না আসলে আপনি তো বুঝেন, এটা আবার অন্যভাবে বলা দরকার। উস্তাদ তো জিজ্ঞাসা করে আপনারা বুঝেছেন কিনা, তারপরে সবসময় কিন্তু জিজ্ঞাসা করেন না। অনেক সময় শ্রোতার দিকে ছাত্রদের দিকে কিন্তু উস্তাদ তাকান, তাকিয়ে এই পুরা মজলিসটা তাকালেই বোঝা যায় যে আসলে এই কথা সবাই বুঝেছে নাকি বুঝেনি। এখন শ্রোতা যদি রোবোটিক হয়, এখন চুপচাপ বসে আছে, অথবা মাথা নাড়তে বললে সে মাথা নাড়াতেই আছে, এরকম না। মানুষ তো আর রোবট হবে না। তো এই জন্য এই বুঝে থাকলে সেটা সম্মতি জ্ঞাপন করা, এবং বুঝে না থাকলে সেটা প্রশ্নবোধক একটা ভান করা। আপনি এমন একটা ভান করবেন যে না এটা আপনার তো বোঝা উচিত। উস্তাদ যদি আরেকবার বলতেন ভালো হয়। বলেন তো এটা কি শুধু মুখে বলা লাগে নাকি চেহারার মাধ্যমে এটা প্রকাশ করা যায়? এটা চেহারার মাধ্যমেও প্রকাশ করা যায়। এটা কিন্তু অনেক জরুরি একটা বিষয়। দেখেন এই শ্রবণ দক্ষতা, আপনি মানুষের কাছে প্রিয় ভাজন হইতে চান না? বলেন, এটা শুধু দর্শের কমিউনিকেশন তা না, এটা আপনার দাওয়াতি ময়দানে, আপনার ইফতার ময়দানে, আপনার সব জায়গায় মানুষের কথা যদি আপনি গুরুত্ব দিয়ে শুনেন তাহলে মানুষের কাছে আপনি প্রিয় হবেন। উস্তাদের কথা যদি আপনি মনোযোগ সহকারে শুনেন, আপনি উস্তাদের কাছে প্রিয় হতে বাধ্য। এটা আমি চ্যালেঞ্জ দিলাম। কোনো ছাত্র সে যদি, আমি এখন অন ক্যামেরা আমি বলছি না, বেশ কিছু উদাহরণ আছে, কিছু হিস্টোরি আছে, কিন্তু এটা ক্যামেরায় রেকর্ড হোক আমি চাই না, এই জন্য আমি পরে কোনো সময় বলবো। অত্যন্ত চমকপ্রদ কিছু উদাহরণ আছে, আপনারা শুনলে সেটা অবাক হবেন। ধরেন আমি প্রতিষ্ঠানের নাম উল্লেখ না করেই বলতে পারি, আমার একজন সাথী, ধরেন তার নাম আব্দুর রহিম, ছন্দ নাম বললাম। তার মধ্যে এই সমস্যাটা ছিল, উস্তাদ যা কিছু বলতো, কোন এক মাদ্রাসায় আমরা একসাথে পড়াশোনা করেছি, তো উস্তাদ যখনই কথা বলতেন তখন একেবারে চুপচাপ তাকিয়ে থাকতেন, একদম পুরো রোবট। মানে কোনো কিছু মানে কোনো হ্যাঁ না 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 কিচ্ছু না, পুরা ঘন্টাটা হয়তো সে মনোযোগ সহকারে শুনতেছে। তো এইভাবেই তার পুরা বছর শেষ হয়। এমনকি বছরের শেষে তার ফয়সালা হলো যে তাকে এই মাদ্রাসায় আর রাখা হবে না। অথচ সে কিন্তু খুব খারাপ ছাত্র না, ভালো ছাত্র। তো যাই হোক, যে কোনোভাবে সে ওখানে সুপারিশের মাধ্যমে হোক বা যেভাবে হোক সে ওই মাদ্রাসায় টিকে গেছে। তো ওই ছুটিতে আমি তাকে এই পরামর্শ দিলাম, বললাম যে ভাই এটা আমি আগেও বলবো বলবো মনে করেছিলাম, কিন্তু আপনি এরকম একেবারে এরকম রোবটের মতো বসে থাকেন কেন? রোবটের মতন বসে না থেকে আপনি একটু সম্মতি জ্ঞাপন করবেন। উস্তাদ যদি কোনো কথা বলে আপনি একটু বলবেন হ্যাঁ, মানে মাথা নাড়িয়ে একটু সম্মতি জ্ঞাপন করবেন যে না আমি বুঝেছি। আর যদি না বুঝে থাকেন তখন আপনি চুপচাপ থাকবেন। যদি উস্তাদ হাসে আপনি একটু হাসির ভান করবেন, হাসবেন। উস্তাদ তো এই এই কথাগুলো আমি তাকে বুঝিয়ে দিয়েছি। তো এরপর থেকে সে ওই আমলটা শুরু করেছে। তো আমল শুরু করার পর সে ওইখানে ধরেন ৩-৪ বছর পড়াশোনা করেছে সেই মাদ্রাসায়। তো এমনকি নির্ধারিত নেশাবের বাইরেও সে ওখানে ১-২ বছর থেকে ওই প্রতিষ্ঠানে সে চাকরিও করেছে, বলেন সুবহানাল্লাহ। তো সে আমাকে ৩ বছর পরে ফিডব্যাক দিয়েছে যে তানভীর ভাই, আপনি যে আমাকে পরামর্শটা দিয়েছিলেন, আমার প্রথম বছর এই প্রতিষ্ঠান থেকে বিদায় হওয়ার উপক্রম হওয়া এবং পরবর্তীতে যে আমি ওনাদের এত মুকাররব হলাম, তার সূত্র হলো আপনি যেটা শিখিয়েছিলেন ওইটা। এটা অনেক স্বনামধন্য, অনেক বড় একটা মাদ্রাসার কাহিনী, এটা একটা ছাত্রের কাহিনী।
এই জন্য শ্রবণ দক্ষতা, আমি তো বললাম যে এই যে ভালো শুনতে পারে সে কিন্তু বক্তার কাছে বা তার উস্তাদের কাছে সে প্রিয়ভাজন ব্যক্তি হতে পারে। আরেকটা উদাহরণ আছে, সেটা আমার ব্যক্তি কেন্দ্রিক, এই জন্য এটা এখন বলবো না, অন্য কোনো সময় বলবো। বলতে পারেন আমি যে আপনাদের সামনে বসছি, এটা হয়তো এই শ্রবণ দক্ষতার একটা অনেক বড় কি আছে, অবদান আছে। তো এটা একটা খুব জরুরি কথা, আপনি ভালো শ্রোতা হতে পারলে আপনি আপনার উস্তাদের সুনজর অবশ্যই পাবেন। এবং শুধু উস্তাদের সুনজর না, পুরা ওই জামাত আপনার থেকে উপকৃত হবে। অনেক সময় এমন হয় যে এক দুইজন ভালো শ্রোতা আছে জামাতের মধ্যে, সবাই থাকে না, এটা উস্তাদ জানে। আচ্ছা, আপনারা সবাই ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করবেন কিনা? হ্যাঁ, সবাই ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করবেন কিনা? তো ওই এক দুইজনের জন্য কিন্তু পুরা জামাত উপকৃত হয়, কারণ এক দুইজন ভালো শ্রোতা আছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, দর্সের মধ্যে উস্তাদ অনেক সময় শাসন করে, শুধু দর্সের মধ্যে না, যে কোনো সময়। আপনি যদি সাধারণ কমিউনিকেশন স্কিলের আলোকে উস্তাদকে বিচার করেন, তাহলে দেখবেন যে অনেক সময় উস্তাদ এমন একটা কথা বলছে যেটা একজন ছাত্র সে বাকিদের সামনে অপমানিত হয়। দেখেন, এইটার কিন্তু প্রয়োজন আছে। শাসন, সেটা কিন্তু শাসন। শাসনের ক্ষেত্রে এটা কমিউনিকেশনের আলাদা পার্ট আছে। শাসনের ক্ষেত্রে মানুষ একটু অপমানিত হবে ইত্যাদি, এগুলোই স্বাভাবিক। এই জন্য মানুষ সবাইকে কিন্তু শাসন করতে পারে না, এবং শাসনের ক্ষেত্রে শাসন না করাটাও জুলুম। এই জন্য ছাত্রের উচিত, হয়তো স্বাভাবিকভাবে আপনাকে একটু খারাপ লাগতে পারে, মানুষের সামনে আপনি ছোট হলেন, তো এইটা আপনি অপমানিত বোধ না করে বরং এটা নিজের একটা শিক্ষা হিসেবে আপনি গ্রহণ করবেন। নিজেকে বদলানোর অবস্থা আপনি গ্রহণ করবেন, নিজেকে বদলে ফেলবেন, আপনি নিজেকে বদলানোর চেষ্টা করবেন। উস্তাদের যে কোনো শাসনকে এটা নিজের জীবনের একটা ইসলাহের একটা বড় জরিয়া মনে করা, বড় একটা মাধ্যম মনে করা, যে উস্তাদ, এবং এটা মনে মনে খুশি হওয়া যে উস্তাদ তো আমাকে শাসন করেছেন। বিশ্বাস করেন, উস্তাদ কিন্তু তাকেই শাসন করে যাকে উস্তাদ মহব্বত করে, যার ব্যাপারে উস্তাদ চায় যে সে ভালো হোক, সে ভালো করুক। বলেন তো, এই ভালো চাওয়া, এইটা এই দুনিয়ার মধ্যে সব থেকে বড় অভাব কিনা? এই জন্য উস্তাদ শাসন করলে সেটা কোনো সময় রাগ হবেন না, সেটা নিজের জীবনে একটা উন্নতির একটা চাবিকাঠি মনে করবেন। নিজে এখান থেকে শিক্ষা নিয়ে আগে বাড়ার চেষ্টা করবেন। কারণ উস্তাদরা কোনো সময় তার ব্যক্তি কারণে, নিজে ভালো হওয়ার জন্য, ছাত্রকে দমন করার জন্য, বা ছাত্রের সাথে তার ব্যক্তিগত বা পারিবারিক কোনো দ্বন্দ্ব আছে, এই কারণে কিন্তু উস্তাদরা ছাত্রদেরকে শাসন করে থাকেন না। শাসন কেন করেন? নিছক ছাত্রদের জন্যই। অনেক ক্ষেত্রে বলেন তো, শাসন করাটা উস্তাদের জন্য কষ্টকর না আরামদায়ক? এই যে বকাঝকা দেওয়া, সব উস্তাদের তো বকাঝকা দেওয়া তবিয়তই নাই। তো এই যে বকা দিতে হয়, কষ্ট করে দেওয়া লাগে কিনা? তো এটা তো উস্তাদের কষ্ট হয়। তারপরে উস্তাদ কেন কষ্ট করেন? ছাত্রের কল্যাণের জন্য। হ্যাঁ, কিছু মানুষ আছে একটু তবিয়তগতভাবেই সে হিংস্র, একেবারে মেরে রক্ত বের করে ফেলে, দাগ বসিয়ে দেয়, এগুলো হিংস্রতা। এইগুলো একেবারেই জায়েজ নাই। এই ধরনের শাসন কি নাই? একেবারেই জায়েজ নাই। আচ্ছা, এরপরে আরেকটা বড় বিষয় হলো, আমাদের কওমি মাদ্রাসা যে 3 কাজ আছে। মুতালা দেখা, আমি এর আগেও বলেছি, মুতালা দেখা মানে আপনি নিজে পুরা পড়াটা বোঝার চেষ্টা করবেন। তো যেখানে যেখানে বুঝবেন না, সেই মারুফ আর মাজহুল এটা পার্থক্য করে আসবেন। এইভাবে মুতালা দেখতে হবে। যেটা আপনি বুঝেছেন উস্তাদের বুঝের সাথে আপনি মিলিয়ে নেবেন, যেটা আপনি বুঝতে পারেননি খুব গভীরভাবে শ্রবণ করে সেটা আপনি বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় হলো দর্সের মধ্যে মনোযোগ, সেটা নিয়েই তো আমাদের আলোচনা আজকের। আরেকটা কাজ আছে কি, দর্সের পরে এটা আবার তাকরার করা এবং ভালোভাবে এটা আত্মস্থ করার চেষ্টা করা। একেবারেই মুখস্থ করা এটা উদ্দেশ্য না, কিন্তু উদ্দেশ্য কি? সহি ইবারত পড়তে পারবেন, সহি তর্জমা বলতে পারবেন,
এই মাসআলাটা সহি মাফহুম আপনি বলতে পারবেন, এবং এটা মোটামুটি এটার খোলাসা আপনি মুখস্থ শোনাতে পারবেন। এবং আমি একটা অতিরিক্ত বিষয় বলি, যেহেতু আপনারা ইফতা পড়তেছেন, এই মাসাইলগুলো আপনি হোসনে তাদবিক তথা এটা কিভাবে প্রয়োগ করবেন আসালিবুল ইফতার আলোকে, সেইটা আপনি হাসিল করার চেষ্টা করবেন আস্তে আস্তে। এইটা হলো আমাদের উদ্দেশ্য। একেবারে লফজান লফজান মুখস্থ করা, এটা আমরা সকলেই এটাকে আমরা জরুরি মনে করি না। আচ্ছা, তো এর আগে আমি আপনাদেরকে বলেছি দায়ীর কমিউনিকেশন স্কিলের ক্ষেত্রে যে সে খুব ফ্রেশ হওয়া। বলেন তো আপনি দর্সের মধ্যে শুধু উস্তাদ কি পারফরমেন্স দেখাবে নাকি ছাত্রদেরও পারফরমেন্স দেখাতে হবে? মানে উস্তাদ কি শুধু আপনাকে বলবে নাকি আপনাকেও উত্তর দিতে হবে? আপনার পুরা এই মজলিসটাকে উজ্জীবিত রাখার দায়িত্ব তো আপনাদেরও। এই জন্য দর্সের জন্য প্রস্তুতি গ্রহণ করা, এরকম না যে আমি ঘুম থেকে উঠলাম খুব তাড়াহুড়ো করে আমি দর্সের মধ্যে বসে গেলাম। বিশ্বাস করেন এইভাবে বরকত হয় না। অন্তত 5-10 মিনিট ধরে দর্সের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আপনার যদি কোনো ধরনের উযু ইস্তেঞ্জার প্রয়োজন হয়, সেই উযু ইস্তেঞ্জা করে আসা, বিশেষ করে উযু করে দর্সের মধ্যে বসা। শুধু উযু করে না, উযু করে যদি পরীক্ষার সময় তো খুব একটা প্রিপারেশন নিয়ে খুব প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে ঢোকেন, তো আমি বলবো প্রতিটা দর্সের শুরুটা এটা পরীক্ষার মতো মনে করা উচিত। কারণ দর্সের মধ্যে আপনাদের অনেক সময় মন ভার থাকে ইত্যাদি, এইগুলো হওয়ার কারণ কি? এগুলো কারণ হলো আপনার দর্সের প্রস্তুতিটা ভালো হয়নি। হঠাৎ আপনি টাইম হয়েছে আপনি বসে গেছেন, যে না টাইম হয়েছে আপনি বসে গেছেন, এইভাবে এটা উচিত না। উচিত কি প্রস্তুতি নিয়ে একেবারে সম্পূর্ণ ফ্রেশ হয়ে প্রয়োজনে 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে আপনি বসেন। বলেন তো একজন ছাত্র তাড়াহুড়া করে বসেছে আর একজন ছাত্র সে প্রস্তুতি নিয়ে ইশরাকের নামাজ পড়ে দর্সে বসেছে, এই দুইটার মধ্যে ব্যবধান আছে নাকি নাই? ধরেন 2টা মিনিট আগে সে দর্সে বসেছে, তো এখান থেকে বুঝলাম একটু সময় হওয়ার অন্তত 1-2 মিনিট আগে হলেও দর্সে বসা। তো 2 মিনিট আগে বসে হয়তো হাত তুলে বা দর্সের মাথাটা নিচু করে, উস্তাদ তো এখন আসেনি, ধরেন সে একটু দোয়া করছে, আল্লাহ আজকের এই দর্সটা আমার জন্য কল্যাণকর বানান, আবার আমাকে ইলমের জন্য কবুল করে নেন, উস্তাদরা যেই দর্সগুলো দিবে সেটা আমাকে ভালোভাবে বোঝার তৌফিক দান করেন, এবং এই মুতালা কিয়ামত একেবারে আমার মৃত্যু পর্যন্ত জারি রাখার তৌফিক দান করেন, আমাকে আপনার ইলমে দিন হাসিল করার জন্য একজন হামিলে ওহী হিসাবে আমাকে কবুল করেন, আপনার দিনের খাদেম হিসাবে আমাকে কবুল করেন। এরকম কিছু দোয়া আপনি করলেন, আপনার উস্তাদের জন্য দোয়া করলেন, বললেন আল্লাহ যাই উস্তাদরা আমাদের পড়ানোর জন্য আসবে, আল্লাহ তাদেরকে মাফ করে দেন, তাদের মর্যাদা বাড়িয়ে দেন, তাদের এলেম আমল আরও বাড়িয়ে দেন, তাদের যে মানবিক দুর্বলতাগুলো আছে অসুস্থতাগুলো আছে সেগুলো আল্লাহ আপনি দূর করে দেন। আপনি যে কিতাবগুলো পড়বেন সেই কিতাবের মুসান্নিফদের জন্য একটু দোয়া করেন। বলেন তো এইভাবে একজন ছাত্র যদি দর্স শুরু করে, তার দর্স কি ওই যে তাড়াহুড়া করে ঘুম চোখে একজন ছাত্র বসে, দুইটা কোনোদিন সমান হবে নাকি আসমান জমিনের ব্যবধান হবে? আমি যেই চিত্রটা আপনাদের সামনে বললাম, আপনারা কি এটা করতে চান নাকি করতে চান না? বলেন এটা করতে চান? কারা কারা করতে চান? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। তো এই জন্য এইভাবে প্রস্তুতি গ্রহণ করা, এইভাবে আপনাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। একটু কষ্ট হবে, কিন্তু বলেন তো এইখান থেকে যেই ফায়দাটা আপনি পাবেন সেটা অকল্পনীয়। একটু কষ্ট হবে, একটু আগে ভাগে আসা, হয়তো আপনার সকালে অল্প একটু ঘুম আছে, 5 মিনিট ঘুম আপনার কম হবে, কিন্তু এখান থেকে যে ফায়দা আপনি পাবেন এটা অকল্পনীয় ফায়দা আপনি পাবেন। আপনি নিজের জীবনের একটা ভালো পরিবর্তন আপনি বুঝতে পারবেন। আচ্ছা, তো এরপরে আরেকটা বিষয় হলো দর্সে যখন বসবেন এই প্রস্তুতির একটা অংশ যে খাতা কলম কিতাব সব সাথে রাখা। জরুরি যে বিষয়গুলো লাগে, ধরেন আপনার 2-3টা বিষয় দর্স হবে, তো সবগুলো বিষয়ের খাতা একসাথে নিয়ে যাওয়া, আপনার কিতাবগুলো একসাথে নিয়ে যাওয়া, যদি উস্তাদ একটা বিষয় শুরু করলে আবার উঠতে না হয়, অথবা উস্তাদ যদি বলে যে ওই খাতাটা দেখে এরকম সম্ভাবনা আছে, তো ওই খাতাগুলোও সাথে রাখা, যাতে উস্তাদ বলা মাত্রই আমি কি করতে পারি। আরেকটা বড় বিষয় হলো যে নোট করা, দর্সের মধ্যে উস্তাদের কথাগুলো কি করা, নোট করার চেষ্টা করা।
যদি নোট করা হয় তাহলে কি হয়? যদি নোট করার অভ্যাস থাকে তাহলে এলেমগুলোকে আল কিতাবাতু কাইদুন, এটা এমনভাবে কয়েদ করা হয় যেটা দেখেন নোট সম্পর্কে এটা আলাদা একটা মজলিস আমাদের হইতে পারে, এটা এত গুরুত্বপূর্ণ একটা জিনিস। নোট সম্পর্কে এটা আলাদা একটা মজলিস হতে পারে। আরেকটা বড় বিষয় হলো যে সর্বোপরি মানে উস্তাদের কাছে আপনার এমন প্রিয় হতে হবে যে আপনাকে দেখলে উস্তাদের কি মনে চায়, কথা বলতেই মনে চায়, এরকম প্রিয় হতে হবে। তো সেইটা কিভাবে হবেন, তার জন্য আজকের এই আয়োজন। কি কিভাবে আপনি প্রিয় হবেন তার জন্যই কি এত আয়োজন। এরপরে উস্তাদ যে কাজগুলো আপনাকে দিবে, কিছু কাজ দেওয়া থাকে না যে এটা করবেন, এটা মোতালা দেখবেন, এটা এখান থেকে পড়ে আসবেন, এটা আপনি ইয়াদ করবেন। এই কাজগুলো ভালোভাবে আল ওয়াজিবুল মানজিলি যেটা বলে, বা আল ওয়াজিবাতুল মানজিলিয়া, এটা খুব ভালোভাবে পালন করা, এটা কিন্তু উচিত। কারণ দেখা যায় যে খুব আপনিও যদি সবক না পারেন, হ্যাঁ সবক ইয়াদ করে বসা সেটা তো আমি বললাম, আপনি যদি সবক না পারেন অথবা দর্শের জন্য যেই জরুরি বিষয়গুলো দেওয়া ছিল সেই বিষয়গুলো আপনি না করেন, তাহলে আপনি যত বেশি প্রফুল্লতা দেখেন না কেন, যত বেশি মাথা নাড়ান না কেন, ওইটা কিন্তু আসলে কাজ হবে না, ওইটা কিন্তু কি হবে না, কোনো কাজ হবে না। এই জন্য আপনার আল ওয়াজিবাতুল মানসিলিয়া এটা প্রয়োজন নোট করে করে নিজের একটা আলাদা মুহাসাবার খাতা আপনি বানাবেন। মাহজার তো আছে, প্রয়োজনে ওই মাহজারটা আপনি নিজের একটা মুহাসাবার একটা বিষয়বস্তু মনে করবেন যে আমি প্রত্যেকটা বিষয় আমি করেছি কিনা, আমি লিখেছি কিনা, কোনোটা বাদ আছে কিনা, একটু আপনি নিজে কি করবেন। আপনার যদি ভুলে যাওয়ার একটা রোগ থাকে তাহলে আপনি আলাদা একটা খাতা নির্ণয় করবেন, সেখানে আপনি একদিনের দর্শের মধ্যে বসেই উস্তাদ যে বিষয়গুলো বলবে সেগুলো আপনি আলাদা নোট করেন, নোট করে ওটা আপনি যেটা হয়ে যাবে সেটা আপনি টিক দেন, এবং ওই খাতাটা আপনি খোলা অবস্থায় রাখেন, ওটা বন্ধ করার দরকার নেই, ওটা একেবারে সব কিছুর উপরে ওটা খোলা অবস্থায় রাখেন। একটা কাজ হচ্ছে আপনি এটা টিক দেন, আরেকটা কাজ হচ্ছে আরেকটা টিক দেন, এইভাবে আপনি দেখেন যে আমার পরবর্তী দর্শের আগে সবগুলো আমার টিক পড়েছে কিনা। তাহলে অনেক সময় আপনারা বা ছাত্ররা বলেন যে হুজুর এটা ভুলে গিয়েছি, তো এই ভুলে গিয়েছি, তো ভুলে যাওয়ার পরে উস্তাদকে কষ্ট দেওয়া বা ওই দর্শের সময় নষ্ট করা, তাহলে কোনোটাই ঘটবে না। এইখান থেকে আপনার একটা শিক্ষা তৈরি হবে যে জীবনে প্রত্যেকটা সময় আপনি মেপে মেপে খরচ করবেন, এবং এই যে ভুলে যাওয়ার রোগ থেকে আপনি পরিত্রাণ পাবেন। কারণ দেখা যাচ্ছে আপনি এখন তো কয়েকটা কাজ, কিন্তু যখন আপনি উস্তাদ হবেন তখন দেখা যাচ্ছে আপনার ছাত্রদেরকে পড়ানো, আপনার পরিবার সামলানো, আপনার মসজিদ সামলানো, নানান বিষয় করতে হবে। দেখা যাচ্ছে আপনি একা মানুষ, কতগুলো বিষয় কতগুলো জিম্মাদারি আপনার হয়তো পালন করা লাগবে। তো তখন আপনার এই যে নিয়ম অনুবর্তিতা, এই যে নিয়ম মেনে মেনে চলা, সময়ের কাজ সময় করা, এই নোট করে করে আপনার কাজগুলো আদায় করা, এই একটা অভ্যাস এখান থেকে আপনার গড়ে উঠবে। এরকম ছোট 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 ভালো গুণ কিন্তু মানুষকে বড় বানায়। শুধুমাত্র নিছক কিতাব ভালো পড়তে পারে, ভালো তর্জমা করতে পারে, শুধু নিছক এতটুকু ইলমি ইস্তেদাত কিন্তু একজন মানুষকে বরণীয় বানায় না, বড় বানায় না। দেখবেন যারাই বড় হয়েছে তাদের মধ্যে কিছু সিফাত আছে, এই যে সিফাতগুলো বলা হচ্ছে, দেখবেন ওনাদের মধ্যে এই সিফাতগুলো ডিফল্ট অবস্থায় আগে থেকে আছে। এটা আমি যে কথাগুলো বলছি এর অনেক কিছু হয়তো আপনাদের মধ্যে আগে থেকেই আছে, আবার কিছু নাই, বা কিছু ছিল না আপনি কষ্ট করে অর্জন করেছেন, বিষয়টা এরকম কিনা। কিন্তু আজকের এই মজলিসের দ্বারা উদ্দেশ্য হলো যে কথাগুলোকে একটু গুছিয়ে দেওয়া এবং একটা মজলিসের সবগুলো উপস্থাপন করা, এটা হলো আজকের মজলিসের উদ্দেশ্য। তো এখানে আমরা যেটা বললাম যে শারীরিকভাবে আপনি দর্শের জন্য প্রস্তুত হবেন এবং মানসিকভাবেও প্রস্তুতি গ্রহণ করা উচিত। মানসিকভাবে মানে ধরেন যদি গরমের সময় হয় তাহলে 5 ঘন্টা ক্লাস হবে, তো 5 ঘন্টা আমি ক্লাসে অংশগ্রহণ করব, আমি সেখানে মনোযোগ ধরে রাখব, উস্তাদের কথা আমি মনোযোগ সহকারে শ্রবণ করব, এবং নতুন নতুন এলেম আমি জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। এই একটা তো হলো শারীরিক প্রস্তুতি, আপনার উজু ইস্তেঞ্জা ইত্যাদি আপনি করবেন, আর একটা হলো মানসিক প্রস্তুতি, মানসিক হিম্মত, একটা নিয়ত এবং কষ্ট স্বীকার করার যে একটা জজবা, এই মানসিক প্রস্তুতি কিন্তু থাকতে হবে। কারণ দেখা যাচ্ছে আপনার শরীর ভালো আছে কিন্তু আপনি মানসিকভাবে কি হয়েছেন,
আপনার মানসিকভাবে আপনি বিপর্যস্ত হয়ে গেছেন। তো মানসিকভাবে যদি আপনি বিপর্যস্ত হন, তো এটা শারীরিকভাবে প্রকাশিত হইতে বাধ্য। এই জন্য মানসিক প্রস্তুতিও গ্রহণ করা উচিত। আর দর্সের মধ্যে যখন বসা হবে, বাইরের যত চিন্তা ভাবনা আছে বাইরে থেকে সম্পূর্ণ এনকেতা হয়ে একেবারে মাথা সব দিক থেকে বিচ্ছিন্ন করে একেবারেই শুধু দর্সের মধ্যেই ফোকাস দেওয়া উচিত। কারণ আপনি মনোযোগ দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু বাইরের নানান কিছু আপনার মাথার মধ্যে ঘোরাফেরা করছে। তাহলে কিন্তু আপনি যতই মনোযোগ দিতে চাইবেন না কেন, মাঝে মাঝেই সময় সুযোগ হইলেই আপনার মন কি সেই দিকে দৌড় দিবে। এই জন্য ওইটা সম্পূর্ণ ক্লোজ করে একেবারে সব দিক থেকে ফারেক হয়ে দর্শের মধ্যে বসা উচিত। দর্শ থেকে ফায়দা হাসিলের জন্য একটা অন্যতম বিষয় হলো উস্তাদের ব্যাপারে হোসনে জন থাকা উচিত। আপনার উস্তাদের প্রতি যদি হোসনে জন না থাকে, তাহলে কিন্তু ওই উস্তাদ থেকে আপনি ভালো কিছু শিখতে পারবেন না। আপনি যদি উস্তাদকেও যদি আপনার পরীক্ষার বিষয় মনে করেন, যে না একটু পরীক্ষা করে দেখি উস্তাদের দৌড় কদ্দূর, কি উস্তাদের দৌড় কদ্দূর আজকে একটু দেখে ছাড়বো, না এরকম যদি উস্তাদকে আপনি পরীক্ষা নেন, তাহলে কিন্তু আমরা ভালো করতে পারবো না। ছাত্ররা কি করে, উস্তাদের বলাটা খুব সুন্দর বোঝাতে পারে, এই যে কমেন্ট ঠিক আছে, কিন্তু এই যে মানসিকতা, উস্তাদকে আপনারা বিচার করতেছেন, উস্তাদকে আপনারা জাজ করতেছেন, এই মানসিকতা পরিহার করা উচিত। বা ওই উস্তাদ কি বলে কিছুই তো বুঝি না, ওনার কথা বলে ভালো কিন্তু বেশি ভালো লাগে না শুনতে, এই যে বিচার করা, এটা কিন্তু ছাত্রদের জন্য উচিত না। হ্যাঁ, উস্তাদকে আমি যখন বলবো তখন আমি উস্তাদের যখন নসিহত করব, তখন কিন্তু এই বিষয়গুলো আমি বলবো যে ছাত্ররা কিন্তু আপনাকে বিচার করবে, সেইভাবে আপনার কথা বলতে হবে। কিন্তু আমি তখন বলছি কাকে, ছাত্রদেরকে। এই জন্য ছাত্রদের উচিত সে বিচার করবে না, ছাত্রদের উচিত কি সে বিচার করবে না, সে উস্তাদের প্রতি পূর্ণ ভক্তি, শ্রদ্ধা, মহাব্বত, ভালোবাসা থেকে এবং হোসনে জনের ভিত্তিতে সে কি করবে, হোসনে জনের ভিত্তিতে সে দর্সের মধ্যে অংশগ্রহণ করবে। কারণ উস্তাদের প্রতি যদি আপনার হোসনে জন না থাকে, তাহলে কিন্তু আপনি সেই উস্তাদ থেকে ফায়দা হাসিল করতে পারবেন না। অনেক সময় দেখা গিয়েছে যে উস্তাদ অত বেশি যোগ্য না, কিন্তু ছাত্র কিন্তু অনেক মহাযোগ্য হয়ে গেছে। এরকম হয় নাকি হয় না? এরকম কিন্তু হয়। কিন্তু আবার অনেক সময় দেখা গেছে অনেক যোগ্য উস্তাদের ছাত্র ভালো হয়নি। দেখা যাচ্ছে অনেক যোগ্য উস্তাদের ছাত্র, কিন্তু সেই ছাত্রের মধ্যে ছাত্রত্বের যে গুণ, সেই গুণের মধ্যে অনেক বেশি ঘাটতি ছিল। কিন্তু তুলনামূলক একটু কম যোগ্য উস্তাদের ছাত্র সে অত্যন্ত মনোযোগী, সে অত্যন্ত মুআদ্দাব ছিল, উস্তাদের ব্যাপারে তার হোসনে জন ছিল, উস্তাদকে সে একেবারেই তার ইলমের একটা বড় মাধ্যম মনে করত, উস্তাদের সে অনেক দোয়া সে পেয়েছে। এইভাবে কিন্তু মানুষ গড়ে। এটা কিন্তু অবাস্তব কোনো কথা না, এটা অতি বাস্তব কথা। এই জন্য উস্তাদের প্রতি যদি হোসনে জন না থাকে, তো সেই এলেম কিন্তু আসলে আপনি পাবেন না। এই জন্য হোসনে জন নিয়ে বসতে হবে। হ্যাঁ, সব উস্তাদের প্রতি আপনার হোসনে জন ওইভাবে নাও থাকতে পারে। এমনও হতে পারে নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের ব্যাপারে আপনার হোসনে জন নাই, তো সেটা আপনার মুরব্বীর সাথে পরামর্শ করে আপনি সিদ্ধান্ত নেবেন। কিন্তু যখন আপনি দর্সের মধ্যে বসে গেছেন, তখন আপনি নিজেকে ক্ষতি করবেন কেন? তখন যা আছে, যতটুকু আছে, অতটুকুর প্রতি হোসনে জন নিয়ে ওই উস্তাদের ব্যাপারে মোহাব্বত, ভালোবাসা, শ্রদ্ধা, আজমত নিয়ে আপনি দর্সের মধ্যে বসেন, তাহলে দেখবেন ফায়দা হবে। কারণ এই যোগ্য হওয়া, অযোগ্য হওয়া, বলেন তো এটা ইজাফি বিষয় কিনা? কারণ দেখা যাচ্ছে আপনারা একজনকে যোগ্য মনে করতেছেন, কিন্তু তার থেকেও বেশি যারা যোগ্য আছে তাদের তুলনায় উনি অযোগ্য কিনা? আবার আপনি যাকে অযোগ্য মনে করতেছেন, তার থেকে নিচে যারা আছে তার তুলনায় উনি আবার অনেক বেশি যোগ্য কিনা? তো এটা আপেক্ষিক বিষয়। যোগ্য অযোগ্য এটা কি আপেক্ষিক বিষয়। তো কোনো উস্তাদ সে চায় না সে তার ছাত্ররা ক্ষতিগ্রস্ত হোক।
প্রত্যেক উস্তাদই চায় যে তার ছাত্ররা সর্বোচ্চ যাতে উপকৃত হতে পারে। উস্তাদরা, প্রকৃত যারা উস্তাদ, তারা চায় তার ছাত্ররা যেন তার থেকে আরো বড় আলেম হয়। এই জন্য উস্তাদের প্রতি বদজন কোনো সময় না করা, হুসনে জন করা। দেখা যাচ্ছে উস্তাদ একটা কাজ করেছেন, সেই কাজ আপনি ভালোভাবে ব্যাখ্যা দিতে পারেন, আবার আপনি মন্দভাবে ব্যাখ্যা দিতে পারেন। তো আপনি সেটা ভালো অর্থটা, ভালো ব্যাখ্যাটা আপনি গ্রহণ করবেন। আচ্ছা, এখানে প্রসঙ্গক্রমে একটা কথা বলে রাখি। আমাদের তো অনেক বেহুশি আছে। কি আছে? আমরা অনেক কিছু না বুঝে অনেক পদক্ষেপ, অনেক কাজ আমরা করে ফেলি। ধরেন একজন উস্তাদের কাছে আপনি 1 বছর, 2 বছর, 5 বছর আপনি পড়েছেন। সেই উস্তাদকে আপনি অনেক ভালোভাবে চিনেন, উস্তাদও আপনাকে খুব মহব্বত করে। কিন্তু কোনো একজন ব্যক্তির সাথে আপনার দেখা হয়েছে, আর আপনার উস্তাদের ব্যাপারে কিছু কটূক্তি করলো, বা বললো যে আরে শুনেছিস তোমার উস্তাদ তো এই নানান কিছু বলে দিল। এটা শুনে উস্তাদের প্রতি আপনার যে হোসনে জন ছিল সব সম্পূর্ণ সাথে সাথে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেল। এটা কি হওয়া উচিত? হ্যাঁ, আপনি এটা শুনেই আপনার মনের মধ্যে আসা উচিত কি, আপনি তো সেই উস্তাদকে চিনেন, যদি ভালো হয়ে থাকে সেই উস্তাদ, তাহলে আপনি না, এটা হইতেই পারে না, এটা কি বলো, এটা অবশ্যই কোনো না কোনো চক্রান্ত হচ্ছে। বর্তমান দুনিয়া তো চক্রান্ত থেকে তো খালি না, এটা তো হইতেই পারে না, আমি তো ওনাকে এরকমভাবে চিনি না। এরপরে যদি দেখা যাচ্ছে আপনি আরও কিছু আলামত পেয়েছেন, বা আরও অনেক লোক বলা বলি করতেছে, তখন প্রয়োজনে উস্তাদের কাছে সরাসরি আপনি যোগাযোগ করেন যে হুজুর এরকম এরকম শুনতেছি, তো বিষয়টা কি এরকম বাস্তব নাকি? তো এরপরে নিশ্চয়ই ওনার কাছে কোনো ব্যাখ্যা থাকবে। বা এমনও হতে পারে যে হয়তো ওনার একটা ছোট ভুল হয়ে গেছে, হতে পারে কি না? কিন্তু মানুষের যদি 1000টা ভালো কাজ থাকে, তো একটা দেখা যাচ্ছে ওনার ভুল হয়ে গেল, বাকি এই ভুল অনেক সময় মানুষের এমন জঘন্য ভুল হয়ে যায় যেটা আসলে ওনার মাথা উঁচু করে দাঁড়ানোর মতো অবকাশ থাকে না, সেটা ভিন্ন কথা। কিন্তু ছোটোখাটো কোনো একটা ভুল হয়ে গেল, বা হয়তো উনি এমন একটা কোনো মন্তব্য করে ফেললেন যে মন্তব্যটা হয়তো ওনার স্লিপ অফ টার্ন হইলো, সফ কথা লিসানি হলো, অসতর্কতা একটা মন্তব্য হয়ে গেল, যে মন্তব্যের কারণে দেখা যাচ্ছে উনি ট্রোলের শিকার হচ্ছেন। তো এই বিষয়গুলো একটু সহনীয়ভাবে দেখা, কারণ মানুষ 1000টা কথা বললে একটা একটু এদিক ওদিক হওয়ার আশঙ্কা থেকে যায় কিনা, এটা কিন্তু বিচার বিবেচনা করা। এই জন্য আমরা এর আগেও মনে কোনোদিন বলেছিলাম, একটা মানুষের কোনো একটা কাজ যদি ভুল বের হয়, তাহলে ওই ব্যক্তির সব ভালো কাজ একেবারে ভ্যানিশ হয়ে যায় না। ভালো কাজ কি হয়ে যায় না? ভ্যানিশ হয়ে যায় না। আবার এর অর্থ এটা না যে একজন মানুষ 1000টা ভালো কথা বলে এই জন্য ওই ভুলটা আমি গ্রহণ করবো, এটা উচিত না। এই এতেদাল যেন আমাদের মধ্যে বজায় থাকে। দেখা যাচ্ছে একটা কিতাব সব ভালো লেগেছে, 2টা মাসালার মধ্যে খুব সমস্যা, তো এই কিতাব কি বাতিল হয়ে গেল? আবার ওই কিতাব অমুক বড় আলেম লিখেছে, এই জন্য ওখানে কোনো ভুল কথা থাকলে সেটা গ্রহণ করতে হবে, এইটাও তো উচিত না। এই ইফরাত এবং তাফরির জন্য না হয়। এবং দর্সের মধ্যে বসতে হবে তাআল্লুমের নিয়তে, কি আপনার শিক্ষা গ্রহণের নিয়তে। কিছু ছাত্র এমন দেখা যায়, আমি নিজে চোখে দেখেছি, যে সারা রাত জেগে ফাতুল কদির ইত্যাদি বড় বড় সরস সুরত মোতালা করে, ধরেন আমাদের সময় হেদায়া পড়ানোর জন্য নতুন একজন উস্তাদকে দিয়েছিলেন। তো আমাদের জামাতের কিছু ছাত্র তারা নিয়ত করলো উস্তাদকে আটকাতে হবে, উস্তাদকে লজ্জিত করতে হবে। না, এইগুলো খুব ভয়াবহ চিন্তা, এইগুলো করা উচিত না। তো এখন যেই কথা সেই কাজ। তো সারা রাত জেগে জেগে এরকম একটা টিম তারা ফতুল কদির ইত্যাদি বেনায়া ইনায়া ইত্যাদি মোতালা করে, এবার বিভিন্ন দাকিক ইলমি ইশকাল দর্শের মধ্যে করে। এবং স্বাভাবিকভাবে উস্তাদ হয়তো স্বাভাবিক মোতালা দেখে আসছে, অত গভীর মোতালা হয়তো নাই, এবং উনি এই বছর প্রথম এই কিতাব পড়াচ্ছেন। তো উস্তাদ বিব্রত হতেন বেশ। কয়েকদিন এমন দেখেছি যে একেবারে উস্তাদ কিছু না বলতে পেরে উঠে চলে গিয়েছেন। এরকম হওয়া কিন্তু উচিত না। বলেন তো উস্তাদের দোয়া পাওয়া যায় নাকি বদদোয়া পাওয়া যায়? উস্তাদকে আপনার প্রকাশ্যে অপমান করবেন, এটা কত বড় অন্যায় কথা বলেন তো। আপনারা কমিউনিকেশন স্কিলের যতটুকু পড়েছেন, এটা কোনো স্কিলের মধ্যে যায় এটা? বরং এইটা হওয়া উচিত যে উস্তাদের যদি কোনো একটা বিষয়, একটা মানুষ বলেন তো দুনিয়ার সব কি তার জানা থাকে?
মানুষ জানায় বেশি নাকি না জানার পরিমাণ বেশি? এরা পার্সেন্টে যদি আমি বলতে চাই, তো এলেম যদি আপনি 100% মনে করেন, আমাদের সমাজের বড় বড় আলেমরা ধরেন 1-2% জানে। কয় পার্সেন্ট জানে? 1-2% জানে। কারণ এলেম এবং মাআরিফ এটা কি ছোট্ট একটা জিনিস? কত লক্ষ লক্ষ কিতাবের মধ্যে কত এলেম মাআরিফ ছড়িয়ে আছে, কয়টা জিনিস মানুষ মনে রাখতে পারে? হ্যাঁ, যদি বলতে পারেন যে না ওনার কাছে অনেক কিতাব আছে, উনি দেখে বলতে পারে, তো দেখে বলে ওরা তো একটা ওনার মালাকা, এটা তো ওনার এলেম না। এই জন্য দেখা যাচ্ছে উস্তাদের একটা ভুল জানা আছে, সে হয়তো ভুল বলছে উস্তাদ, তো আপনি প্রয়োজনে আদবের সাথে এটা বলতে পারেন যে হুজুর আমি এটা অমুক কিতাবে তো এরকম পড়েছিলাম, এই শব্দের উচ্চারণটা এরকম না হয়ে ওখানে এরকম আছে, এটা আসলে এই ব্যাপারে হুজুরের মন্তব্য কি, এরকম বলতে পারেন। অথবা দেখা যাচ্ছে আপনি ওইটা ওইখানে না বলে ক্লাসের শেষে আপনি এসে আস্তে করে বললেন হুজুর এই শব্দটা কি আপনি যে উচ্চারণটা করেছেন এই উচ্চারণটা কি ঠিক আছে, বা এখানে কি রফা হবে নাকি নসব হবে, কি হবে এটা, এটা এটা কি আপনি এই তারকিব বলেছেন কিন্তু এটা মুক্তদা খবরের হবে নাকি এটা এই তারকিব হবে? এটা আপনি পরে পার্সোনালি আপনি খুব আদবের সাথে যোগাযোগ করেন। এই জন্য উস্তাদকে আপনি অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, এটা কিন্তু কোনোভাবেই কি উচিত না। কারণ আপনি তো ক্লাসের মধ্যে বসছেন নিজের ইলমি জিন্দেগি ধ্বংস করার জন্য নাকি ইলমি জিন্দেগি গড়ার জন্য? এখন উস্তাদকে আপনি এইভাবে তাকে ঠকিয়ে দেওয়ার আপনার মানসিকতা, তাকে অপমান করার মানসিকতা, তো আপনি তো নিজেকে নিজে আপনি শেষ করে দিচ্ছেন। এটার আপনার কি দরকার আছে? আর একটা দর্সের মধ্যে বড় আদব হলো একান্ত একেবারেই বাধ্য না হলে দর্স থেকে অনুপস্থিত না থাকা, অর্থাৎ নিয়মিতই চেষ্টা করা যে আমি একেবারে বছরের প্রতিটা দিন আমি দর্সের মধ্যে যত কষ্ট হোক আমি অংশগ্রহণ করব। ওই ছাত্ররা অনেক বেশি ক্ষতিগ্রস্ত যারা ছোট ছোট কারণে তারা ছুটি নিয়ে যায়। আমি এর আগেও বলেছি, ছাত্ররা যদি ছুটি নেয় বেশি বেশি কি নেয়, কারণে বিনা কারণে ছুটি নেয়, তাহলে কিন্তু হয়তো উস্তাদ তাকে ছুটি দিবে, কিন্তু সে যে ক্ষতিগ্রস্ত হবে সেটার কিন্তু কোনো জবরি নোকসানি নাই। বরং ভালো ছাত্র তো তারাই যারা অসুস্থ, অল্প স্বল্প অসুস্থ হলেই বাড়িতে যায় না, বরং মাদ্রাসায় শুয়ে থাকে। এমনকি শুধু অনেক দূরে গিয়ে শুয়ে থাকে তা না, ওই দর্স রুমের পাশে শুয়ে থাকে যাতে উস্তাদের কথা সে শুয়ে শুয়ে হলেও শুনতে পায়। এটা কিন্তু ভালো ছাত্রের আলামত। সে উঠে বসতে পারছে না, অন্তত দর্সের মধ্যে এসে শুয়ে থাকা, এটা কিন্তু উচিত। কারণ বলেন তো, একটা কথা সরাসরি উস্তাদের মুখ থেকে শোনা, এটার কোনো বিকল্প আছে? এটার কিন্তু কোনো বিকল্প নাই। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনি মনে করবেন না হুজুর আমার কাছে তো কিতাব আছে, সরাসরি আছে। একটা জিনিস মনে করবেন যে আযআফুল ওয়াসাইল, এলেম হাসিলের যত তরিকা আছে সব থেকে দুর্বল উসিলা কি? কিতাব। বলেন সুবহানাল্লাহ। কিতাব হলো এত লক্ষ লক্ষ কিতাব, এটা হলো এলেম হাসিল করার সব থেকে দুর্বল কি মাধ্যম। এটা আমার কথা না, বড়দের কথা। এর থেকেও বেশি শক্তিশালী কিন্তু উস্তাদ। আচ্ছা, আরেকটা বিষয় হয় যে অনেক সময় মাদ্রাসাগুলোতে জামাতের মোবাইল থাকে, তো এই জামাতের মোবাইলগুলো কি করা উচিত? অনেক সময় দেখা যাচ্ছে দর্শের মধ্যে ওটা বেজে ওঠে। আমাদের কওমি মাদ্রাসায় আলহামদুলিল্লাহ এই সুযোগ তো নাই যে ব্যক্তিগত মোবাইল কেউ ব্যবহার করবে, একেবারে সব সময় নিজের কাছে রাখবে, এই এই সুযোগ তো কোনো জায়গায় থাকে না, অন্তত নিয়মের মধ্যে তো কোনো জায়গায় নাই। তো ওইগুলো তো আমাদের এখানে সমস্যা নাই। বাকি জামাতের একটা মোবাইল আমাদের কাছে থাকে, তো সেটা ভাইব্রেশন করে এটা নিজের পকেটে সংরক্ষণ করা, এইটা আবার ভুল হবে যে ওটা সম্পূর্ণ সাউন্ড বন্ধ রেখে আপনি একেবারে লুকায় রাখলেন। দেখা যাচ্ছে জামাতের ফোন মানে কি, কারো কোনো ইমার্জেন্সি একটা বিপদ হতে পারে, তো সাথে সাথে তো সে সংবাদ পৌঁছাতে পারবে না। আবার ওটা যদি আপনি সাউন্ড খুলে রাখেন তাহলে সেটাও সমস্যা, এটা দর্শের মধ্যে একটা বিব্রতকর অবস্থা সৃষ্টি করবে। তো ভাইব্রেশন দিয়ে পকেটে রাখলে কি হবে,
দেখা যাচ্ছে কল আসলে আপনি ছোট্ট করে বের করে আপনি দেখে নেবেন যে এটা জরুরি কারো বাড়ি থেকে ফোন আসছে কিনা। এবং বাকি সাথীদেরও উচিত যে তার অভিভাবকরা যেন এখানে দর্শের সময় একান্ত বাধ্য না হয়ে ফোন না করে। তো এটা মোবাইলের ব্যাপারে খুব ছোট্ট একটা বিষয় বললাম। এরপর আরেকটা বড় বিষয় হলো যে দর্শের মধ্যে উস্তাদের তো একটা শিষ্টাচারের মধ্যে পড়ে যে উনি সালাম দিয়ে দর্শের মধ্যে প্রবেশ করবেন। তো অনেক সময় দুঃখের সাথে লক্ষ্য করা যায় যে কেউ সে সালামে জবাব দেয় না, এটা উচিত না। আবার আরেকটা বড় সমস্যা যে সবাই মিলে জবাব দেয়, এটাও সমস্যা। সবার পক্ষ থেকে একজন সশব্দে সেই সালামের জবাব দিবে। কয়জন? এইটাই তো মাসালা, নাকি অন্য কিছু? সবার পক্ষ থেকে একজন জবাব দিবে জোরে, কারণ সালামের জবাব শুনিয়ে দেওয়া এটা কি ওয়াজিব, শুনিয়ে দিতে হবে। বলেন তো উস্তাদ সালাম দিয়েছে, এখন কে উত্তর দেয়নি, বলেন তো উস্তাদ প্রথমেই তার মনটা ভেঙে যাবে কিনা? সে তো দর্শক কথা বলতে পারে কিভাবে, সেটাই তো আমার বুঝে আসে না। এই উত্তর দেওয়ার জন্য যদি দর্শকের পক্ষ থেকে কাউকে নির্ধারণ করে দেওয়া হয় তাহলে কোনো অসুবিধা হবে না, সেটাও অসুবিধা না, এটা ঠিক করে দিলে বরং ভালোই হবে। কারণ দেখা যাবে প্রত্যেকে মনে করবে যে নামিই দিব, তাহলে তো সবাই দেওয়া হয়ে যায়। আচ্ছা, এরপরে বসার ক্ষেত্রে একটা আদব রক্ষা করা, যেমন উস্তাদের দিকে ফিরে বসা, আসন গেড়ে না বসা, হেলান দিয়ে না বসা, একেবারে এরকম টুলের উপরে এরকম হেলান দিয়ে এরকম ভর দিয়ে না বসা, বা কোনো কিতাবে টেক লাগিয়ে বা মাথায় হাত দিয়ে কোমরে হাত দিয়ে না বসা। অর্থাৎ মোট কথা এমনভাবে বসা যেই বসা দেখলে আপনি যে একটা উদ্যমী ছাত্র, মেহনতি ছাত্র সেটা বুঝে আসে, এবং এমনভাবে না বসা যে বসার মাধ্যমে আপনার উস্তাদের সামনে এটা বেয়াদবি মনে হয়। পা সামনের দিকে ছড়িয়ে বসা। হ্যাঁ, বিশেষ ওজোর যদি কারো থাকে, দেখা যাচ্ছে অনেক মোটা মানুষ আসন গেড়ে ছাড়া বসতে পারে না, তো সেটা উস্তাদের কাছে অনুমতি নিয়ে সে কোন জায়গায় কিভাবে বসা উচিত সেভাবে বসবে। অথবা কেউ অনেক বেশি অসুস্থ, আমরা আমার কাছে দেখেছি অনেকেই দর্শের মধ্যে চেয়ারে বসতো, মানে ওই যে কি ফ্লোর চেয়ার, কারণ মাঝে এত সমস্যা যে অত সময় বসে থাকলে তার মাজা সে বসতেই পারবে না। তো এটা উস্তাদের কাছ থেকে জানিয়ে, কারণ যদি জানিয়ে নেন যে আমার এই ওজোর আছে, তখন কিন্তু উস্তাদের মধ্যে আর কোনো আলাদা সমস্যা তৈরি হবে না। কিন্তু যদি না জানানো ছাড়া এইগুলো করেন, তখন এটা জামাতে এই দর্শের মধ্যে একটা সমস্যা তৈরি হয়। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে যে প্রশ্ন করবেন। আমি তো বলি যে আপনারা প্রশ্ন করবেন, কিন্তু সেই প্রশ্নটা এটার প্রশ্নের কিছু কোয়ালিটি আছে বা কিছু প্রকার আছে। দেখা যাচ্ছে উস্তাদ একটা যে কথাটা বলছেন সেই কথাটা শেষ হয়ে গেছে, আরেকটা কথায় উনি যেতে চাচ্ছেন, কিন্তু ওই কথা আপনি বুঝেননি। তো একেবারেই হুবহু ওই কথার যদি কোনো প্রশ্ন থাকে আপনি তখন প্রশ্ন করেন, কিন্তু কথা কেটে দিয়ে না, এবং কথা শেষ হওয়ার আগে না। অনেক সময় দেখা যাচ্ছে যে উস্তাদ ওই কথাটা আপনার প্রশ্নের কথাটা উনি বলতেন, কিন্তু তার আগে আপনি প্রশ্ন করে বসেছেন, এটা উচিত না। বরং ওই কথাটা শেষ হয়ে অপর একটা কথায় উনি যেতে যাচ্ছেন, কিন্তু আপনার ওই কথাটা বুঝে আসেনি। তো বুঝে আসেনি সেটা আপনি বোঝার চেষ্টা করেছেন, তারপরেও বুঝে আসেনি, অথবা ওই কথাটা উস্তাদ বলেনি। কিন্তু অনেক সময় এমন হয় যে উস্তাদ ওই কথা বলেছেন এবং সবাই বুঝেছে, কিন্তু আপনি খেয়াল করে ওই কথাটা শুনেননি। আপনি বলছেন ওই কথাটা কি হবে, অথচ ওই কথাটা খুব স্পষ্টভাবেই উস্তাদ বলেছেন। এই জন্য প্রশ্ন করার আগে সেটা নিজেকে নিজে জানা উচিত যে এটা কি আসলেই আমি আমার সর্বস্বটা ব্যয় করার পরেও বুঝিনি, নাকি আমার ত্রুটির কারণে বুঝিনি। যদি এমন হয় যে সবাই বুঝে গেছে, আপনি একাই বুঝেননি, আপনার মনোযোগ কম ছিল, তাহলে আপনার প্রশ্ন করার দরকার নেই, আপনি এটা পরবর্তীতে আপনি বুঝে নেবেন। অথবা এমন হবে যে আপনি মুতালা দেখে আসেননি, আপনি দেখা যাচ্ছে উস্তাদ পড়াচ্ছে, তার 2 লাইন পরে ওই উত্তর আছে, আপনি আগে থেকে প্রশ্ন করে বসলেন। এটাও কিন্তু দর্শের মধ্যে একটা বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়, এই কাজটা করা যাবে না। এই জন্য কমপক্ষে সামনে 2-3 পৃষ্ঠা মুতালা দেখা উচিত, এবং সেই মুতালা কেমন মুতালা দেখতে হবে, যে মুতালা মারুফ এবং মাজহুলের মধ্যে কি হয়ে যায়, পার্থক্য হয়ে যায়। আর প্রাসঙ্গিক প্রশ্ন সেটা অবশ্যই করবেন। তো সেটা অনেক সময় এমন হবে, দর্শের শুরুতে যদি প্রশ্ন করেন তাহলে বলবেন হুজুর
আজকে আমি প্রাসঙ্গিক কিছু প্রশ্ন আমার করা প্রয়োজন আছে, অথবা ক্লাস শেষ উস্তাদ উঠে যাবে, অথবা আপনি প্রথমেই জানিয়ে রাখবেন হুজুর আমাদের কয়েকটা সোয়াল আছে, কিন্তু আজকের দর্শের সাথে না অন্য বিষয় কিন্তু আমাদের জানা প্রয়োজন। তাহলে এটা যদি আগে থেকে জানা থাকে হয়তো ওই সময় উত্তর দিয়ে দিবেন, অথবা ওইটা মনে রেখে হয়তো দর্শের শেষের দিকে কিছু সময় উনি বরাদ্দ রাখবেন আপনাদের এই উত্তর দেওয়ার জন্য। এই জন্য এটা আদবের সাথে একজন পেশ করবে হুজুর আমাদের এই বিষয়ে আমাদের একটু জানার প্রয়োজন ছিল। আচ্ছা, তো এরপরে এই যে দর্শের মধ্যে হয়তো উস্তাদ আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি উত্তর দিবেন, অথবা আপনি নিজে প্রশ্ন করবেন। উভয় ক্ষেত্রে কণ্ঠস্বর অত্যন্ত নম্র এবং কোমল রাখা। এরপরে আপনি যদি না পারেন, অনেক সময় ছাত্ররা না পারলেও ঘুরিয়ে পেঁচিয়ে কি করে, সেটা নিজে হক বা আমি পারি এটা প্রমাণ করার চেষ্টা করে। না, আপনি না বুঝলে আপনি স্বীকার, হুজুর আমি আসলে বুঝতে পারছি না, ঠিক আছে, আপনি স্বীকার করেন। আপনি এখানে হুজ্জতবাজি করবেন না। কি করবেন না? হুজ্জতবাজি করবেন না। উস্তাদকে কোনো সময় চ্যালেঞ্জ করবেন না, না হুজুর না এটা এটা হইতেই পারে না, না এটা এরকম হবে, এরকমভাবে চ্যালেঞ্জ না করা, বা চ্যালেঞ্জের ভাষায় উস্তাদের সাথে কথা না বলা। এবং আপনি উস্তাদের কোনো একটা সংশোধনের কথা বলবেন, যেমন বলবেন যে এই বিষয়টা হুজুর এরকম না হয়ে আমি তো ওখানে ওরকম দেখেছিলাম। তো এই যে মন্তব্যটা আপনি করবেন অবশ্যই আপনি নিশ্চিত হয়ে। অনেক সময় এটাও দেখা গেছে ছাত্র একটা কথা সে বলছে, দেখা যাচ্ছে তার একটা ইস্তেবাহ থেকে সেই কথা বলছে, কিন্তু তার উপস্থাপনটা এমন যে উস্তাদ ভুল বলেছে, সে সঠিক বলেছে। এই জন্য এটা একেবারে চাপিয়ে না দিয়ে বলুন হুজুর আমার কাছে এটা এরকম একটা মনে হচ্ছিল, বিষয়টা যদি একটু খুলে বলতেন। এই যে ভাষা, এই ভাষার এই কি বলে এই সৌন্দর্যটা কিন্তু কমিউনিকেশন স্কিলের একটা অনেক বড় একটা উপকরণ। এরপরে দেখা যাচ্ছে কোনো উস্তাদ কোনো ছাত্রের যদি প্রশংসা করে, আমরা যখন তাদরিবুল মুআল্লিমিন করব তখন এটা বলবো ছাত্র ভালো কিছু করলে তার প্রশংসা করেন, এমনকি মন খুলে প্রশংসা করেন, কোনো সমস্যা নাই। তো বাকি সাথীরা যেন তার প্রতি আবার হিংসা না করে। এটাও কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে উস্তাদ যদি কাউকে মারহাবা বলে তো বাকিরা তার প্রতি কি করে, হিংসা করে। আবার দেখা যাচ্ছে উস্তাদ প্রশ্ন করেছে, একজন ভুল উত্তর দিয়েছে, সবাই হেসে দিল। না, এইটা কোশ্চিন কালে উচিত না। এটা কি না, কোশ্চিন কালে ওটা উচিত না। একদম খুব নিজেকে, নিজের ব্যক্তিত্ব কি এত হালকা যে একজন ভুল বললে আমার হাসতেই হবে? আমি কি এইরকম বেহুদ একজন মানুষ? এটা কিন্তু বুঝতে হবে। অনেক সময় এই যে আমরা বললাম যে উস্তাদ কোনো বিষয়ে হাসির কথা বললে একটু হাসা, সেই হাসিটা কি খিলখিলিয়ে এবং খুব উচ্চ আওয়াজে হাসা, নাকি একটু খুব মুচকে আওয়াজে হাসা বা খুব মৃদু আওয়াজে হাসা, কিন্তু খুব হা হা করে খুব জোরে আপনি হাসি দিয়ে দিলেন। সাথী সঙ্গীদের কাছে যেভাবে হাসেন এইভাবে কিন্তু হাসা উচিত না, এইভাবে হাসা কিন্তু উচিত না। এবং ওরকম হাসি কিন্তু মানুষ কিন্তু ভালোও বলে না, ঠিক আছে। আচ্ছা, দর্সের মধ্যে নোট করবেন কিভাবে, তো এটা নিয়ে তো আমরা বললাম মুস্তাকিল একটা স্বতন্ত্র আলোচনা হতে পারে। বাকি আমি যদি খুব জরুরি একটা বিষয় বলি, আপনি যদি জরুরি সব কথা নোট করতে পারেন মাশাআল্লাহ খুব ভালো। তো সব জরুরি বিষয় যদি নোট আপনি নাও করতে পারেন, তাহলে আপনি প্রত্যেকটা কথার শিরোনাম এবং শিরোনামের অধীনে যেই সাব শিরোনামগুলো থাকে সেইগুলো অন্তত আপনি লেখেন, এবং কিছু গ্যাপ দিয়ে দিয়ে আপনি লেখেন। তাহলে আপনি কি করবেন, দর্শের শেষে আপনার যে সাথী ভাইরা পরিপূর্ণ লিখতে পারে তাদের কাছ থেকে আপনি শুনে লিখে নেন, অথবা আপনার নিজেরও তো কিছু মনে থাকবে, কিন্তু দেখা যাচ্ছে পুরাটা লিখতে গেলে আপনি আপনার মনোযোগ ঠিক থাকতেছে না। তাহলে আপনি লেখার একটা শখ তৈরি করেন, ওস্তাদের দর্শে বসে কি করবেন, লেখার একটা শখ তৈরি করবেন, মাঝখানে মাঝখানে ফাঁকা জায়গা রাখবেন। দর্শের পরে তো আপনার কিছু মনে আছে সেগুলো আপনি নোট করে রাখবেন, আর যেগুলো মনে থাকবে না সাথী সঙ্গীদের কাছে জিজ্ঞাসা করে হোক বা অন্য সাথীর খাতা দেখে হোক সেই বিষয়গুলো আপনি কি করবেন। উস্তাদ যদি কোনো কথা বলে যে এই কথাটা বিশেষভাবে মনে রাখেন, তো সেখানে আপনাদের বিশেষ মনোযোগ দেওয়া উচিত। এমনিতেই তো হাসিয়া ইত্যাদি পড়ার অভ্যাস করা উচিত।
উস্তাদ যদি কোনো জায়গায় একটা আলাদা হাসিয়া পড়িয়ে দেয়, সেটা কিন্তু বিশেষভাবে লক্ষ্য রাখা উচিত। এবং আরেকটা বড় বিষয় হলো যে দর্সের মধ্যে না ঘুমানো। দর্সের মধ্যে যদি একটু ঘুম ঘুম ভাব আসে, দেখা যাচ্ছে ঘুম আসতে এখনো ধরেন 2 হাত বাকি আছে, আগে থেকে আপনি দাঁড়িয়ে যান। উস্তাদ আপনি ঘুমাবেন, উস্তাদ বলবে যে তুমি দাঁড়াও, এরপরে দাঁড়াবেন, এটা অত্যন্ত, এটা আমি কি বলবো, এটা খুবই খারাপ একটা জিনিস। উস্তাদকে শাস্তি দিতে বাধ্য করবেন না, নিজেই দাঁড়িয়ে যাবেন। ঘুম চলে গেলে আবার বসে পড়বেন। কারণ আপনি যদি ঘুমান, উস্তাদের মন খারাপ হবে কিনা। উনি কত কষ্ট করে ওই লেখনীটা প্রস্তুত করে এনেছে, ওই লেকচারটা উনি প্রস্তুত করেছে, অথবা উনি কত কষ্ট করে মুতালা দেখেছে, আপনাদেরকে সুন্দরভাবে বুঝাবেন, এই কষ্ট করে উনি এখানে এসেছেন। আসার পরে আপনি ঘুমানো মানে কি, মানে ঘুমানোর অর্থ হলো যে উস্তাদের কোনো কথা আপনার ভালো লাগতেছে না, আপনি মোটেও মনোযোগী না, এই দর্স আসলে আপনাকে কিছু দিতে পারছে না, অনেক কিছু বোঝা যায়। হ্যাঁ, আবার অনেক সময় হয় যে আপনার শারীরিক দুর্বলতা ইত্যাদি, কিন্তু আমি যেগুলো বললাম এইটাও কিন্তু ঘুমের একটা অর্থ কিনা। কারণ যদি ওই একটা মজলিস যদি এমন করা হতো যে মজলিসে যারা মনোযোগ সহকারে শুনবে তাদেরকে বড় বড় টাকার পুরস্কার দেওয়া হবে, ছোট ছোট সহজ প্রশ্ন করা হবে, যারা আগে উত্তর দিতে পারবে তারা ধরেন 500 টাকা 1000 টাকা করে পুরস্কার পাবে প্রতিটা প্রশ্নে, তাহলে ওই মজলিসে আপনার কি ঘুম আসতো? তাহলে এই মজলিসে আপনার ঘুম আসতেছে মানে কি, এই মজলিস আপনার কোনো ফায়দা দিতে পারছে না। তখন উস্তাদ নিজে তার মধ্যে একটা হীনমন্যতা চলে আসে যে আমি কাদেরকে পড়াচ্ছি, আমি কিভাবে পড়াচ্ছি, যে আমার আমার দর্শের ছাত্র এত মনোযোগী যে তারা ঘুমিয়ে যাচ্ছে, তার মানে পুরা এখান থেকে সে গায়েব থেকেও সে নাই এখানে। অনেক ছাত্র চোখের সাথে যুদ্ধ করে, যুদ্ধ করে না। এই জন্য আমরা আগেই বলেছি কি প্রস্তুতি গ্রহণ করে আসেন, ঘুম তাড়ানো যে মুহাজারায় যা বলা হয়েছে সেইগুলো আপনি পালন করেন। আমি এটা অত্যন্ত অবাক হব যে আপনি সবগুলো পালন করার পরেও আপনার ঘুম আসবে, এটা হইতেই পারে না। বরং সবগুলো একসাথে মানলে আপনার কয়েকদিন ঘুম হবে না, সেটাই আপনি আগে কি করেন, আপনার ওষুধ খেয়ে ঘুমানো লাগবে। দর্সের মধ্যে পারস্পরিক ফিসফিস করে কথা না বলা, উস্তাদের অনুমতি ছাড়া পারস্পরিক কোনো কথা না বলা, এটা কিন্তু উস্তাদ কি হয়, বিব্রত হয়। আপনার প্রশ্ন থাকলে অনেক সময় একটা হয়, একটা বিষয় আপনার বলা হচ্ছে, তো পাশে একজনকে সে কি বলছে এই বিষয়টা কেমন, তো ওই প্রশ্নটা আপনি উস্তাদের কাছে করেন, সাথীর কাছে না। অনেক সময় দেখা যায় নির্দিষ্ট কোনো একটা বলে যে আপনি বলেন, নাম ধরে বলা হচ্ছে, তারপরেও পাশের থেকে আরেকজন বলে দিচ্ছে জজ ভাই, এটা কিন্তু উচিত না। আবার অনেক সময় দেখা যাচ্ছে নাম ধরে বলা হচ্ছে না, তো ভালো ছাত্র সে পারে কিন্তু সে বলছে না, তার একটা মনে অহংকার যে উস্তাদ আমার নাম ধরে বললে তারপরে বলবো না, এরকম হওয়া উচিত না। বরং এখানে প্রতিযোগিতা থাকা উচিত যে যে আমি আগে বলবো উত্তর। কারণ আপনি যতই ভালো হন, ছাত্র যতদিন আছেন, সেই ছাত্র সুলভ আচরণটাই আপনার জন্য শোভনীয়। আপনি যত ভালো ছাত্র হন, উস্তাদের আচরণ আপনার জন্য শোভনীয় না। আবার দেখা যাচ্ছে উস্তাদ কোনো ছাত্রকে জিজ্ঞাসা করলো, নির্দিষ্ট ছাত্রকে, পাশের জন তাকে আস্তে করে বলে দিল, এইটাও কিন্তু অনেক বড় খেয়ানত, এইগুলো কিন্তু করা উচিত না। তো কতগুলো বিষয় কিন্তু বললাম, এখন ব্যাখ্যা করে বলার সময় নেই, আমি শুধু শিরোনাম বলে যাচ্ছি। আচ্ছা, উস্তাদ যদি কোনো গল্প বলে দর্সের মধ্যে, দেখা যাচ্ছে আপনার এটা কিন্তু অনেক সময় ঘটে থাকে বিভিন্ন জামাতে, যে উস্তাদ কিতাব পড়াতে পড়াতে ওনার একটা গল্প মনে আসছে, একটা গল্প বলছেন, তো ওই সময় ছাত্ররা তারাও পারস্পরিক গল্প শুরু করলো, অথবা পারস্পরিক তারা তারা অনেক বেশি অমনোযোগী হয়ে গেল, হয় কি না? না, উস্তাদ যেই কিতাব থামিয়ে গল্প করছেন, বলেন তো ওইটা কি জরুরি না? জরুরি না হলে উনি কেন বলবেন? এই জন্য ওইটাও কিন্তু ওই কিতাব শোনার মতো গুরুত্ব দিয়েই কি শোনা উচিত। এবং এটা তো আগেই বলেছি যে আপনি বুঝতে পারলে সেটা উস্তাদকে বোঝান যে আমি বুঝতে পারছি। প্রয়োজনে আপনি উস্তাদের ওই
যদি সময় সুযোগ হয় তাহলে যেই বিষয়টা বলছেন ওইটা সম্পর্কিত একটা প্রশ্ন আপনি উস্তাদকে করেন বা একটা তথ্য আপনি উস্তাদকে দেন, যেই কথা শুনলে উস্তাদ বুঝবে যে না আপনি বিষয়টা আপনি কি বোঝার চেষ্টা করছেন। এবং প্রশ্ন করবেন, অবশ্যই আপনি দর্সের মধ্যে প্রশ্ন করবেন, কিন্তু আমি প্রশ্ন করা যেই নিয়ম বললাম এই নিয়ম অনুযায়ী প্রশ্ন করবেন। কারণ প্রশ্ন যখন করবেন উস্তাদের মাথায় আগে এটা আসবে যে আপনারা বোঝার চেষ্টা করছেন। কারণ যারা বোঝার চেষ্টা করে না তাদের কোনো সোয়াল থাকে না, যারা বোঝে না তাদের কোনো সোয়াল নাই। সোয়াল কাদের তৈরি হয়? সোয়াল করা এটা কিন্তু একটা দর্সের প্রাণ, মনে রাখবেন। সোয়াল করা কি, দেখা যাচ্ছে উস্তাদ একটা চ্যাপ্টার ক্লোজ করেছে কিন্তু ওখানে কিছু জরুরি কথা ধরেন বাকি থেকে গেছে, আপনি বলেন হুজুর এটা কি হবে ওইটা কি হবে। দেখা যাচ্ছে উনি তো একজন মানুষ, উনি ধরেন 10টা পয়েন্ট বলেছে, 2টা পয়েন্ট ওনার জেহেন থেকে গায়েব হতে পারে কিনা, এটা স্বাভাবিক বিষয়। ছাত্রের মাধ্যমে তো একটা দর্শের পরিপূর্ণতা আসে। আরেকটা বড় বিষয় হলো যে দর্শ আটকানোর জন্য অপ্রাসঙ্গিক সোয়াল না করা। দেখা যাচ্ছে যে ছাত্ররা বুঝে আজকে আমরা ক্লাস করব না, তো ক্লাস কিভাবে বন্ধ করব? তো ছাত্ররা জানে যে এই ব্যাপারে উস্তাদের একটু আগ্রহ আছে, এই বিষয়ে যে প্রশ্ন করলেই ব্যাস উস্তাদ ওইটা নিয়েই বলতে থাকবেন, আজকে আর দর্শ হবে না, পড়াবে না। ছাত্র এরকম চক্রান্ত করে, এটা মোটেও উচিত না। এরকম হয় নাকি হয় না? ধরেন উস্তাদ কোনো রাজনৈতিক নেতা, তো এখন রাজনীতি হুজুর শুনলাম মাশাআল্লাহ আপনি তো অমুক জায়গায় খুব ভাইরাল একটা বক্তব্য দিয়েছেন, বিশাল একটা নাম করছে, তো ব্যাস ওই দিন বন্যার দর্শ হবে, ওই দিনের দর্শ হবে, ওই দিন কিন্তু দর্শ শেষ। তো এইটা কিন্তু হওয়া উচিত না। আচ্ছা, এরপরে উস্তাদ কিন্তু মানুষ। উস্তাদ কি মানুষ, তার মানবিক দুর্বলতা থাকতে পারে, সেই বিষয়গুলো একটু সহনীয় করেই দর্শে বসা। উস্তাদ উনি সুস্থ হতে পারেন, উনি অসুস্থ হতে পারেন, উস্তাদ ক্লান্ত হতে পারেন। দেখা যাচ্ছে ক্লান্তি থাকলেই কি আপনারা বলবেন হুজুর ঠিক আছে আপনি যেহেতু ক্লান্ত আজকে পড়ানোর দরকার নেই, আপনারা ছুটি দিবেন? মাদ্রাসাওয়ালারা কি ছুটি দিবে? নাকি ওই ক্লান্তি নিয়েই পড়াতে হয়? তো এই বিষয়গুলো কিন্তু ছাত্রদের জন্য বিবেচনা করা উচিত। এবং দেখা যাচ্ছে একজন উস্তাদ উনি আপনাকে 20টা 30টা 100টা দর্শ দিয়েছেন, খুব ভালো, কিন্তু একটা দর্শ হয়তো ওনার পরিস্থিতি ভালো ছিল না বা ওনার পেরেশানি ছিল বা কোনো একটা কারণে একটা দর্শ খুব ভালো হলো না। দেখা যাচ্ছে ওনার কথা বারবার আটকে যাচ্ছে, দেখা যাচ্ছে উনি কথা ঠিকমতো বলতেই পারছেন না, কিছুক্ষণ কথাবার্তা বলে উনি উঠে চলে গেলেন। তো এই কারণে ওনার প্রতি মেলা একটা বদজন চলে আসবে, এটা কিন্তু হওয়া উচিত না। উনি মানুষ তো, উনি যদি একেবারে অযোগ্য হতেন উনি তো কোনো দর্শই ভালোভাবে দিতে পারতেন না। তো একটা দুইটা দর্শের সমস্যা হচ্ছে, তাহলে আপনার বোঝা উচিত কি ওনার নিশ্চয়ই কোনো পারিপার্শ্বিক সমস্যার মধ্যে উনি আছেন। ওই বিষয়গুলো এইভাবে বিবেচনা করা উচিত। একটা বিষয়, যে কোনো বিষয়, এটা কিন্তু ভালো খারাপ বিভিন্নভাবে বিচার করা উচিত। তো যেহেতু আপনার উস্তাদ, সেটা আপনি সবসময় ভালো দিকে ইতিবাচকভাবে সেটা কি করবেন, ব্যাখ্যা করবেন, এটা কিন্তু হওয়া উচিত। আমরা যখন উস্তাদের আচরণ বলবো তখন ভিন্ন কথা বলবো, কিন্তু এখন আমরা কার কথা বলছি? ছাত্রের আচরণ। এই জন্য ছাত্রের করণীয় কি সেটা আমরা বলছি। আপনি বলুন হুজুর তাহলে তো আপনাদের কোনো দোষ নাই, দোষ সব আমাদের। না, এটা যখন উস্তাদদের কথা বলবো ওই সময় আমরা বলবো উস্তাদদের কেমন হওয়া উচিত। উভয় পক্ষের কমিউনিকেশনের মাধ্যমেই তো সুন্দর একটা সম্পর্ক তৈরি হবে, নাকি শুধু এক পক্ষেও হয়? হুম। এরপরে উস্তাদের অতিরঞ্জিত প্রশংসা না করা, কারণ অতিরঞ্জিত প্রশংসা মানে এটা অপমান করা। এটা কি করা হয়? অপমান করা হয়। বরং উস্তাদের প্রশংসার পরিবর্তে উস্তাদের কথাগুলো আপনারা যদি ধারণ করেন, আমলে পরিণত করেন, এইটা হলো সব থেকে বড় প্রশংসা। এই জন্য উস্তাদের কথা শুধু মনোযোগ সহকারে শোনা শোনা না, বরং এইগুলো প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ আমি মানব, এই নিয়তে কি করা, শ্রবণ করা। তাহলে আমল এখানে যুক্ত করে নেন, আমল করা। কি করা? এরপরে দেখা যাচ্ছে উস্তাদ কোন এক ছাত্রকে প্রশ্ন করেছে, সে সেটা উত্তর দিচ্ছে, সবাই মিলে এটা অত্যন্ত মনোযোগ সহকারে শোনা। দুঃখের দুঃখের সাথে লক্ষ্য করা যায় অনেক সময় দেখা যাচ্ছে একটা ছাত্র উত্তর দিল,
পরক্ষণেই ওই একই সোয়াল আরেকজনকে করলে সে উত্তর দিতে পারে না, কারণ মনোযোগ ছিল না। এটা কিন্তু অত্যন্ত ভয়াবহ একটা অপরাধ। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে দর্স দর্স থেকে উস্তাদ আগে উঠবেন, এরপরে ছাত্র উঠবেন, অথবা উস্তাদ বলবেন ঠিক আছে আপনারা ওঠেন, তারপরে ছাত্র উঠবে। দেখা যাচ্ছে উস্তাদ বসে আছে, ছাত্রদেরকে উঠতে বলেনি, কিন্তু ছাত্ররা উঠে গেল। এটা খুবই খারাপ দেখা যায়। এটা কি খুবই খারাপ দেখা যায়। আপনার অনেক সময় দেখা যায় যে উস্তাদ কিতাব বন্ধ করে দিয়েছে, দিয়ে উনি 3টা কথা বলবেন, কিন্তু ওই কথার আর মনোযোগ থাকে না। না, এই শেষের কথাগুলো আরো বেশি মনোযোগ সহকারে শোনা উচিত। আচ্ছা, এরপরে দর্সের শেষে উস্তাদকে একটু শুকরিয়া জানানো উচিত। আমাকে জানাবেন না, আপনাদের যারা মুরব্বী উস্তাদ তাদেরকে আপনারা শুকরিয়া জানাবেন, যে দর্সের শেষে জাযাকুমুল্লাহ এই কথা আপনারা বলবেন, বা বলবেন হুজুর মাশাআল্লাহ আজকে এই দর্সের মধ্যে আমাদের অনেক ফায়দা হয়েছে আলহামদুলিল্লাহ। বাকি আমি যদি কোনো সময় বিশেষ কোনো মন্তব্য জানতে চাই ওইটা বলবেন, বাকি আমাকে বলার দরকার নেই। আপনাদের মুরব্বী যারা বড় উস্তাদ আছে ওনাদেরকে বলবেন। আচ্ছা, আরেকটা বড় বিষয় হলো যে আপনারা দর্সের মধ্যে উস্তাদের দোয়া দিয়ে শুরু করবেন, শেষেও উস্তাদের জন্য দোয়া করবেন। বলবেন আল্লাহ, এই উস্তাদকে তো আমরা কোনো বেতন ইত্যাদি কোনো কিছুই দিই না, কিন্তু আমাদের জন্য কত কষ্ট করে, কত মেহনত করে এই কথাগুলো গুছিয়ে এনে আমাদেরকে বলে গিয়েছেন। আল্লাহ আমাদের উস্তাদের মর্যাদা আরও বাড়াই দেন, ওনার এলেম আরও বাড়াই দেন, ওনাকে সুস্থ করে দিন, ওনার থেকে দিনের আরও অনেক কাজ নেন, এরকম আপনি দোয়া করবেন। তো উস্তাদের জন্য অগোচরে দোয়া করবেন, এটার একটা ফায়দা কিন্তু আপনি নিজে পাবেন। বিশ্বাস করেন, আপনি দোয়া করে দেখেন, আপনি যে কিতাব পড়েন, কিতাবের মুসান্নেফের জন্য দোয়া করবেন। এবং আরেকটা বড় বিষয় হলো যে দর্সের সাথে সাথে ওই বিষয়টা নিয়ে একটু মুজাকারা করা, ওই কিতাবটা একটু পৃষ্ঠা উল্টানো। ওই সময় 5 মিনিট আপনার যে বরকত হবে, পরবর্তীতে আধা ঘন্টায় কিন্তু সেই বরকত হবে না। এই গুরুত্ব কিন্তু দেওয়া উচিত। দেখা যাচ্ছে দর্সের পরে উস্তাদের কোনো একটা মন্তব্য, কোনো একটা ভাষা, কোনো একটা হয়তো এক জায়গায় জবরের জায়গায় জের হয়ে গেছে, একটা ভুল, এইগুলো নিয়ে কিন্তু ছাত্র অনেক সময় কটাক্ষ করে। তো এইটা কিন্তু কখনোই উচিত না। উস্তাদের সমালোচনা করবেন মানে আপনার ইলমি জিন্দেগি ধ্বংস করছেন, সেটা যৌক্তিক কারণে হোক অযৌক্তিক কারণে হোক। এই জন্য এই আগুনের মধ্যে কিন্তু প্রবেশ করা যাবে না, এই ধ্বংসের মধ্যে নিজেদেরকে আপনারা নিক্ষেপ করবেন না। আমি তো বললাম ভুল হইতেই পারে, মানুষ। আপনি পরে উস্তাদের কাছে গিয়ে ওটা বললে বরং ফায়দা হবে কি, পরের দিন উনি দর্সের মধ্যে ওটা বলে দিবেন যে এটা এরকম হবে না, এটা এরকম হবে। কিন্তু কখনোই সমালোচনা করা যাবে না। উস্তাদ সে তো নির্বিচার আপনাকে মহব্বত করে, আপনাকে সে গড়তে চায়, তাকে আপনি কেন কেন সমালোচনা করেন আপনারা? বাকি আমাদের সমালোচনা করা যেহেতু কমই অঙ্গনে একটা ফ্যাশনে পরিণত হয়েছে, এই জন্য ছাত্ররা উস্তাদের সমালোচনা করে, উস্তাদ ছাত্রের সমালোচনা করে, এই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো ঠিক আছে, আরও অনেক কথা বলা ছিল, বাকি এই বছরের মতো ধরেন এটা শেষ। এই যতটুকু বিষয় বলা হলো, এই বিষয়ের মধ্যে যদি আপনারা আমল করতে পারেন, আমাদের দরজগুলো দেখবেন আগের থেকে আরও অনেক সুন্দর হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা পয়েন্টের উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।